হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স হয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স হয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তো দেখো প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে তথ্যগুলি আমাদের সাহায্য করে তাদেরকে কি বলা হয়? উপাদান। এবং এই উপাদানগুলিকে আবার কভাগে ভাগ করা হয়? দুভাগে। এক হলো হচ্ছে যে সাহিত্যিক উপাদান, অর্থাৎ যে উপাদানগুলি আমরা লিখিত আকারে পেয়ে থাকি, এবং আরেক হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ যেগুলি আমরা খনন কার্যের মাধ্যমে আবিষ্কার করে থাকি। ঠিক আছে, তো এই যে সাহিত্যিক উপাদান রয়েছে, সাহিত্যিক উপাদানকে মূলত দুভাগে ভাগ করা যায়। এক হলো দেশীয় সাহিত্য এবং আরেক হলো কি বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য কোনগুলো? যেগুলো আমাদের দেশে রচনা হয়েছিল। ঠিক আছে, এবং যেই সাহিত্যগুলো থেকে আমরা প্রাচীন ভারতের নানা তথ্য জানতে পারি সেগুলো হলো কি দেশীয় সাহিত্যিক উপাদান। বিদেশি সাহিত্যিক উপাদান কি? অর্থাৎ প্রাচীনকালে বিদেশ থেকে যে বিভিন্ন পর্যটকরা ভারত ভ্রমণের জন্য আসতেন, তারা ভারতবর্ষে আসার পর বিভিন্ন স্থান বা নানা স্থান পরিভ্রমণের পর নিজেদের যে ভ্রমণ বৃত্তান্ত তারা কি করতেন? লিপিবদ্ধ করতেন, অর্থাৎ ইতিহাস রচনা করতেন। তো তারা বিদেশি হলেও তারা কিন্তু ভারতবর্ষের নানা তথ্য, যেহেতু তারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন সেহেতু তারা ভারতবর্ষের নানা তথ্য সম্পর্কে জানতেন এবং সেই জানারগুলোই তো তারা তুলে ধরেছিলেন তাদের রচনায়। তো সুতরাং আমরা তাদের লেখনী থেকেও কি জানতে পারি? ভারতবর্ষের নানা প্রাচীনকালের তথ্য জানতে পারি। সুতরাং সেই তথ্যগুলিকে কি বলা হয়? বিদেশি সাহিত্যিক উপাদান। ঠিক আছে, যেগুলো বিদেশিদের দ্বারা রচনা হয়েছে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে প্রাচীনকালে বহু বিদেশি, যেমন গ্রিক হোক, রোমান হোক বা চৈনিক হোক বা তিব্বতীয় হোক বা মুসলিম হোক না কেন, একাধিক পর্যটক বা পণ্ডিতেরা ভারতবর্ষে আসতেন। ঠিক আছে, এবং ভারতবর্ষে দীর্ঘকাল থাকার পর পরিভ্রমণের পর তারা নিজেদের ভ্রমণ বৃত্তান্ত কি করতেন? লিপিবদ্ধ করতেন, অর্থাৎ গ্রন্থ রচনা করতেন। যে গ্রন্থগুলি থেকে আমরা ভারতের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো তারা এগুলো বিষয় কি করতো? লিপিবদ্ধ করতো। তো লিপিবদ্ধ পদ বিবরণী ও গবেষণায় ইতিহাস রচয়িতাদের কাছে এক অমূল্য উপাদান। ঠিক আছে, তো তাদের রচনা থেকেও আমরা নানা তথ্য জানতে পারি যা প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে কি করে? আমাদের সাহায্য করে। সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বিদেশি সাহিত্যিক উপাদানের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবার আমরা একে একে আলোচনা করবো যে কোন পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, কি গ্রন্থ রচনা করেছিলেন এবং সেখান থেকে আমরা কি জানতে পারি। ঠিক আছে, তো এখানে মূলত এই পর্যটক বা পর্যটকের নাম বা তাদের লেখা গ্রন্থ কিন্তু একান্তভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো প্রথমতম হলো যে ইতিহাসের জনক কে? হেরোডোটাস। তো তার রচনা থেকে আমরা একাধিক তথ্য জানতে পারি। যেমন দেখো বলা হয়েছে যে তার রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিশেষত পার্শ্বিক বিজয়ের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তারপরে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে আমরা গ্রিক লেখকদের বিবরণী থেকে জানতে পারি যে আলেকজান্ডারের সামরিক অভিযান ভারতবর্ষে এবং কি উত্তর পশ্চিম ভারতে তৎকালীন সময়ের পরিস্থিতি কেমন ছিল তাও কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়া কি মেগাস্থিনিসের ইন্ডিকা। তো মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক। ঠিক আছে, তো মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তার দরবারে প্রেরিত গ্রিক দূত মেগাস্থিনিস কি রচনা করেছিলেন? ইন্ডিকা রচনা করেছিলেন, যা থেকে আমরা কি মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এবং পাটলিপুত্রের সামাজিক চিত্র সম্পর্কেও জানতে পারি। ঠিক আছে, তো এই যে গ্রিক লেখকরা রয়েছে, গ্রিক লেখকদের তথ্য থেকে আমরা একাধিক তথ্য জানতে পারি। ঠিক আছে, যেমন হেরোডোটাসের থেকে
আমরা উত্তর পশ্চিম সীমান্তের বার্ষিক বিজয় বা তৎকালীন সময়ে সেই উত্তর পশ্চিম সীমান্তের অবস্থা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এছাড়া মেগাস্থেনিস তিনিও একজন ছিলেন কি গ্রিক পর্যটক, যিনি ভারতবর্ষে এসেছিলেন কার সময়কালে, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালে। ঠিক আছে, তারপর ভারতবর্ষে আসার পর দীর্ঘকাল থাকার পর তিনি গ্রন্থ রচনা করেছেন যার নাম কি ইন্ডিকা। তো তোমাদের এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, পর্যটকের নাম এবং কি তাদের লিখিত গ্রন্থের নাম। ঠিক আছে, এবং তার রচনা থেকে আমরা কি কি জানতে পারি, মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এবং তৎকালীন সময়ে বিশেষত পাটলিপুত্রের সামাজিক অবস্থা সম্পর্কে জানতে পারি। তো এখানে পর্যটকের লিখিত গ্রন্থ এবং সেখান থেকে আমরা কি কি জানতে পারি তা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো চীনা সাহিত্য ও পরিব্রাজকদের বিবরণ থেকে আমরা কি কি জানতে পারি, যেমন ধর্মকেন্দ্রিক রচনা, যে চীনা পরিব্রাজকরা মূলত বৌদ্ধ তীর্থযাত্রী হিসেবে ভারতবর্ষে আসতেন। ঠিক আছে, এবং ভারতীয় সমাজ ও ধর্মের বিবরণ তারা কি করতেন, লিপিবদ্ধ করতেন। যেহেতু তারা বৌদ্ধ তীর্থযাত্রী হিসেবে ভারতবর্ষে আসতেন এবং ভারতবর্ষের বিভিন্ন যে বৌদ্ধ মঠগুলি ছিল সেই মঠগুলি পরিভ্রমণ করতেন, যার ফলে তারা একাধিক তথ্য কি করতেন, সংগ্রহ করতেন। তো সেখানে তারা বিশেষত ধর্মীয় তথ্যগুলি সম্পর্কে বেশি অবগত হতেন। ঠিক আছে, তো তারাও গ্রন্থ রচনা করতেন, ফলে সেখান থেকে আমরা কি ধর্মীয় বিষয়গুলি জানতে পারবো এবং কি সামাজিক বিষয় জানতে পারবো। যেমন দেখো বলা হয়েছে যে সুমা সেন ও ফ্যানি। তো প্রথম শতকে ঐতিহাসিক সুমা সেন ভারতের কথা উল্লেখ করেন এবং ফ্যানি কুষাণ রাজাদের বিষয়ে কি করেছেন, তথ্য দিয়েছেন। এছাড়া যিনি বা যেই চীনা পরিব্রাজক বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো কি ফা হিয়েন। ঠিক আছে, তো দেখো তিনি গ্রন্থ রচনা করেছেন কি ফু কুও কিং। ঠিক আছে, তো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে তিনি ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এবং ভারতবর্ষে তিনি 15 বছর অবস্থান করেছিলেন। ঠিক আছে, এবং তারপর তিনি ভারতবর্ষ সম্পর্কে নানা তথ্য লিপিবদ্ধ করেছেন, যে গ্রন্থের নাম কি ফু কুও কিং। ঠিক আছে, তো এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন সময়ে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক তথ্য সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো চীনা পরিব্রাজক ফা হিয়েনের বিবরণী কিন্তু প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার জন্য একান্তভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই গেল চীনা পরিব্রাজকদের সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব আরবি ও ফার্সি সাহিত্যিকদের বিবরণী সম্পর্কে। তো দেখো বলা হয়েছে যে ভ্রমণ ও ভূগোল বিষয়ক। ঠিক আছে, তো বলা হয়েছে যে নবম শতকের মধ্যভাগ থেকে ইসলামী ধর্মের প্রসার ও ভারতের রাজনৈতিক প্রেক্ষিতে তুলে ধরে এই সাহিত্য, যেমন সিন্ধু অভিযান। তো অষ্টম ও দ্বাদশ শতকের প্রথম ভাগে আরবদের সিন্ধু অভিযানের ঐতিহাসিক ঘটনাবলী জানা যায়, যে এই যে সিন্ধু অভিযান করেছিল কি, প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কি সিন্ধুতে। ঠিক আছে, তো এই অভিযানের মাধ্যমে আরবরা ভারতবর্ষে প্রবেশ করেছিল। ঠিক আছে, অর্থাৎ মুসলিমরা, এবং এই যে অল বিরুনি তিনি কিন্তু সেই সময়কালে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। যেমন দেখো বলা হয়েছে যে সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসে কাশীতে সংস্কৃত ভাষা শিখেন অল বিরুনি এবং ভারতের অর্থ, সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরেন। তো সুলতান মাহমুদ কিন্তু ভারতবর্ষে একাধিকবার আক্রমণ করেছিলেন। ঠিক আছে, এবং ভারতবর্ষের প্রচুর ধন সম্পদ তিনি কিন্তু লুট করে নিয়ে যান। ঠিক আছে, নিজ দেশে। তো এই সুলতান মাহমুদের সঙ্গে একজন পণ্ডিত এসেছিলেন যার নাম কি অল বিরুনি। তো তিনি দীর্ঘকাল ধরে ভারতবর্ষে অবস্থান করেন এবং ভারতবর্ষের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অবগত হন এবং তারপর তিনি গ্রন্থ রচনা করেন কি তহফ-ই-হিন্দ। ঠিক আছে, তো এই গ্রন্থ থেকে কি ভারতবর্ষের নানা তথ্য জানা যাবে, যেমন ভারতের আর্থ সামাজিক ব্যবস্থা জানা যায় এবং কি রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে তহফ-ই-হিন্দ গ্রন্থটি প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে একটি অন্যতম মৌলিক আকর গ্রন্থ। ঠিক আছে, তো তার গ্রন্থ থেকে আমরা প্রাচীন ও মধ্যযুগীয় ভারত সম্পর্কে নানা তথ্য জানতে পারি। এছাড়া দেখো রয়েছে তিব্বতীয় সাহিত্য ও ধর্মীয় ইতিহাস, অর্থাৎ তিব্বতীয় ঐতিহাসিকদের বিবরণ, যেমন তারনাথের অবদান। তো তিব্বতের বিখ্যাত একজন ঐতিহাসিক হলো কে, লামা তারনাথ। ঠিক আছে, তো তার গ্রন্থ ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম
হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক অন্যতম দলিল। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রু থেকে শুরু করে মগধের মুকুন্দ দেবের রাজত্বকাল পর্যন্ত বহু রাজবংশের ঘটনাবলী সম্পর্কে জানা যায় তার এই গ্রন্থ থেকে। এছাড়া পাল রাজাদের ইতিহাস, যেমন বাংলার পাল রাজাদের রাজত্বকাল ও তৎকালীন বৌদ্ধ ধর্মের প্রসার ও বিকাশ সম্পর্কে কিন্তু তার বিবরণী থেকে জানা যায়। ঠিক আছে, সুতরাং প্রাচীন ভারতে যে বিভিন্ন ঐতিহাসিকরা এসেছিলেন বা পর্যটকরা এসেছিলেন তাদের লিখিত গ্রন্থ থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। ঠিক আছে, তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বিদেশি লেখকদের বা বিদেশি সাহিত্যিক উপাদানের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো দেখো এখানে শর্ট করে বলা হচ্ছে যে গ্রিক ও রোমান ঐতিহাসিকদের মধ্যে প্রধানকে মেগাস্তিনিস, হেরোডোটাস, তাদের লেখনী থেকে আমরা কি জানতে পারি? মৌর্য রাজত্ব, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা জানতে পারি। এছাড়া চীনা সাহিত্যিকদের মধ্যে প্রধানকে ফাহিয়েন, সুমা সেন। ঠিক আছে, তো তাদের লেখনী থেকে আমরা কি জানতে পারি? গুপ্তকাল, কুষাণ শাসন ও ধর্মীয় ও সামাজিক পরিস্থিতির তৎকালীন সময়। ঠিক আছে, তারপরে আরবি লেখকদের মধ্যে শ্রেষ্ঠকে অল বিরুনি, তো তার রচিত গ্রন্থের নাম কি? তহকক ইহিন। এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? সিন্ধু অভিযান ও আর্থ সামাজিক অবস্থা জানতে পারি। এছাড়া তিব্বতীয় সাহিত্যিকদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্বকে লামা তারনাথ, তার রচনা থেকে আমরা কি জানতে পারি? পাল রাজাদের ইতিহাস ও বৌদ্ধ ধর্মের বিস্তার সম্পর্কে কিন্তু জানতে পারি। সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য এই বিদেশি সাহিত্যিক উপাদানকে বাদে কিন্তু রচনা করা যায় না। ঠিক আছে, সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বিদেশি সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার ক্লাস। আজকে আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।